অজানা সত্যের 160 নম্বর স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি, রাজর্ষি। আজকের এপিসোডটা হয়তো আপনাদের একটু অন্য ধরনের মনে হচ্ছে, কারণ স্বাভাবিকভাবেই আমি এর আগে কখনো ভিডিও করে কোনো এপিসোড বানাইনি। এই প্রথমবার আমি ভিডিও করে এপিসোড বানাচ্ছি, কারণ আজ একটি দারুণ অ্যানাউন্সমেন্ট আপনাদের সামনে করতে চাই, যেটা শোনবার পর আপনারা অনেক খুশি হবেন। তার আগে বলে দিই, আজকের এপিসোডটা অনেকটা বড় হতে চলেছে, কারণ আজকের এপিসোডে রয়েছে মোট 4টি ঘটনা। আজকের এই 4টি ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা এমন আছে যেগুলো শোনবার পর আপনারা ভয় পাবেন। আবার কিছু এমন ঘটনাও রয়েছে যেই ঘটনার কোনো ব্যাখ্যা আপনারা খুঁজে পাবেন না। আবার কিছু এমন ঘটনাও রয়েছে যেই ঘটনা আপনাদের গল্পের মতো মনে হতে পারে, তবে ঘটনাটা বাস্তবেই। ঘটনাগুলি সত্যি কি মিথ্যে এই তর্কে আমি যাব না। ঘটনা বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণটাই আপনাদের উপরে। তবে আমি বলবো ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে সবচেয়ে ভালো। এবার যেই অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে শোনানোর ছিল সেটা হলো গিয়ে, আজ থেকে চালু হচ্ছে আমাদের অজানা সত্যের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা সেন্ড করতে পারবেন। আপনারা স্ক্রিনের নিচটায় হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন, এবং এবার থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারবেন। এছাড়াও আমাদের অজানা সত্যের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের জন্য যারা যারা আমার সঙ্গে ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে চান, এখন থেকে আপনারা সেটাও করতে পারবেন। এছাড়াও আপনারা আমাকে অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে ঘটনা সেন্ড করতে পারেন। এছাড়াও ফেসবুকে আমাদের অজানা সত্য নামের পেজটিকে ফলো করতে ভুলবেন না, এবং আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। আজকের প্রথমে যে ঘটনা লিখে পাঠিয়েছে তার নাম রোহিত রাহা। রোহিত রাহাকে যারা যারা চেনেন না তাদেরকে বলে দিই, রোহিত ভাই হলো আমাদের অজানা সত্য পরিবারের একজন পুরনো সদস্য, যে এর আগেও আমাদেরকে অনেক ঘটনা লিখে পাঠিয়েছে, এবং তার ঘটনা আমাদের এই পরিবারের সদস্যদের অনেক পছন্দ হয়েছে। আজ আরও একটি ঘটনা সে আমাদের সঙ্গে শেয়ার করেছে, তো চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো দাদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি হলাম অজানা সত্য পরিবারের রোহিত রাহা। আমি যে ঘটনাটি এখন লিখছি সেই ঘটনাটি একজন জেলের কাছ থেকে আমি সংগ্রহ করেছি। তার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় হেঁটে গেলে লাগে 20 থেকে 22 মিনিট। আশা করছি তোমরা সকলেই জানো আমার বাড়ি হালি শহরে। হালি শহরে একটি ঘাট আছে, যে ঘাটটার নাম ডানলপ ঘাট। এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম আমার দাদুর ব্যাপারে, যেই ঘটনায় আমি ঘাটের কথা উল্লেখ করেছিলাম। তাই এই ঘটনাটির ব্যাপারে আমি আর ওই ঘাট সম্বন্ধে কিছু বললাম না। যারা ঘটনাটি শুনেছ তারা আশা করছি সেই ঘাটটির ব্যাপারে জানো, এবং যারা শোনোনি তারা গিয়ে ওই ঘটনাটি আগে শুনে আসতে পারো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনাটা শুরু করলাম। একদিন হঠাৎ আমি এবং আমার সকল বন্ধুরা এক জায়গায় বসে গল্প শুরু করি, এবং হঠাৎ আমাদের মধ্যে এক বন্ধু বলে ওঠে, এ ভাই চল একদিন এক জায়গায় বসে সবাই মিলে রাত কাটানো যাক, ভালো গল্প হবে। আমরা এক জায়গায় বসে খাবো দাবো আর সেখানেই ঘুমাবো। রাজি আছিস নাকি বল? এই বলতেই আমার এক বন্ধু বলে, তাহলে চল আমাদের বাড়িতেই চল। আমরা টোটাল 9 জন ছিলাম। সবাই মিলে 30 টাকা করে দেওয়া হয়, এবং বলা হয় আজ রাতে মাছ ভাজা, ডাল এবং ভাত খাবো। তো সবাই এই ভোজনে রাজি হয়। তো ঠিক সেই সময় আমরা সেই জেলেটির বাড়িতে যাই পাইকারি দরে মাছ কিনবার জন্য। আমরা ঠিক করি 2 কেজি মাছ কিনব। তার বাড়িতে যাওয়ার পর তার মুখ থেকে আমরা এই ঘটনাটা শুনতে পাই। আজ থেকে প্রায় 1 মাস আগে তিনি নিজে না গিয়ে তার ছেলেকে মাছ ধরতে পাঠান। তার আগে জানিয়ে রাখি, সেই দাদু অর্থাৎ
জেলেটি যখন মাছ ধরতেন তার মধ্যে থেকে একটি বড় মাছ তিনি তার এক অদৃশ্য বন্ধু অর্থাৎ জিনকে দিতেন ভোজনের জন্য। কিন্তু এই কথাটা তার ছেলে জানত না। তাই সে যেমন মাছ ধরে ঠিক তেমনই মাছ ধরা সম্পূর্ণ করে সে যখন বাড়ি ফিরবে তখন বাজে প্রায় রাত 7:30 থেকে 8টা। তখন তার মনে হয় নৌকাটি হঠাৎ অনেক ভারী হয়ে গেছে এবং সে যেন আর নৌকাটাকে চালাতে পারছে না। নৌকা যেন একদিকে কাত হয়ে গেছে, মনে হচ্ছে যেন তার নৌকায় 10-20 জন ব্যক্তি বসে রয়েছে। তিনি নৌকা না চালাতে পেরে একটু দূরের দিকে তাকিয়ে দেখেন যে তিনি উল্টো দিকে যাচ্ছেন কিনা। কিন্তু তিনি দেখেন চীন স্রোত যেই দিকে রয়েছে তিনিও সেই দিকে বৈঠা চালাচ্ছেন, কিন্তু তাও তার নৌকা এগোচ্ছে না। তিনি চারিদিকে তাকানোর পর ভাবেন হয়তো এত খাটাখাটনির পর তিনি হাঁপিয়ে গেছেন, তাই তার এরকম মনে হচ্ছে। তাই তিনি নৌকার মধ্যেই একটু রেস্ট নিলেন। তারপর সে আবার নৌকা চালানো শুরু করে, কিন্তু তাতে তার কোনো ফল পাওয়া গেল না। তারপর তার মনে হলো কেউ যেন তাকে পেছন দিক থেকে ডাকছে, একটা বড় মাছ আমাকে দে। হঠাৎ করে সে পেছনের দিকে ঘোরে, তবে পেছনে কাউকেই দেখতে পায় না। পুরো ঘুটঘুটে অন্ধকার। এই দেখে সে ভাবে তার হয়তো এটা ভুল ধারণা, কেউ হয়তো পেছনে নেই। কিন্তু সে আবারও সেই একই কথা শুনতে পায়, কেউ যেন তাকে বলছে, ওই বড় মাছটা আমাকে দে। সে আবার চারিদিক দেখে, তবে কাউকেই দেখতে পায় না। সে যখন আবার একই শব্দ শুনতে পায়, সে হঠাৎ পেছনে ঘুরে দেখে এক কালো অবয়ব তার নৌকার পেছনে 2 পা ঝুলিয়ে বসে রয়েছে। এমন সময় সে ভয়তে চিৎকার করে ওঠে। তখন সেই অবয়ব আবার বলে ওঠে, ওই বড় মাছটা আমাকে দে, আমি তোর কোনো ক্ষতি করব না। তোর বাবা আমার খুব ভালো বন্ধু। তোর বাবা আজ না আসতে পেরে তোকে পাঠিয়েছে, সেই খবর আমি পেয়ে গেছি। তুই আমাকে ওই মাছটা দে। হ্যাঁ, আমার এখনই ওটা চাই, আমাকে দে, আমি এখনই চলে যাব। এই কথা শুনবার পর ছেলেটি আর কিছু না ভেবে তাকে সবথেকে বড় মাছটি দিয়ে দেয় এবং সেই অবয়বটি সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায়। এরপরে সে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বৈঠা চালিয়ে পাড়ে এসে দাঁড়ায় এবং সমস্ত মাছ গুটিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সে বাড়িতে গিয়ে তার বাবাকে বলে যে, বাবা, তোমার কি ওখানে কোনো অদৃশ্য বন্ধু রয়েছে? তখন তার বাবা বলে ওঠে, হ্যাঁ রয়েছে, কিন্তু কেন বলতো? তখন তার ছেলে সমস্ত ঘটনা তার বাবাকে খুলে বলে এবং এটাও বলে, আজ তোমার সেই বন্ধু তোমাকে না পেয়ে আমার কাছে মাছ নিতে এসেছিল। বাবা তাকে জিজ্ঞেস করে, তুই কি মাছ দিয়েছিস তাকে? তখন ছেলেটি বলে যে হ্যাঁ, আমি মাছ দিয়েছি এবং সঙ্গে সঙ্গে সে সেখান থেকে চলে গেছিল। দাদা, ঘটনাটি যখন আমি প্রথমবার শুনলাম তখন আমার কেমন যেন আজগুবি লেগেছিল, কারণ আমার মতে একজন মানুষ এবং একজন জিন কিভাবে বন্ধু হতে পারে। তোমরা যারা জানো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার এই প্রশ্নের উত্তরটা। দাদা, এই ছিল ঘটনা। ঘটনাটিতে একটু আজগুবি ব্যাপার আছে, তবে কিছু প্রশ্নও বেরিয়ে আসছে। যদি প্রশ্নগুলি জেনে থাকো তাহলে একটু জানিয়ে দিও। অজানা সত্য পরিবারের সকল শ্রোতাদের কাছে একটা অনুরোধ রইল, ঘটনা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আশা করছি ঘটনা সবার ভালো লেগেছে। এই বলে ঘটনাটি শেষ করলাম।
এই ঘটনা বিষয়ে আমি একটি কথা বলবো। যাদের বাড়ি একটু গ্রাম্য এলাকার দিকে, তাদের অনেকের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি যে কিছু এমন মানুষও আছে যারা নাকি জিন লালন পালন করে। অনেকে হয়তো আমার কথাটা বিশ্বাস করবেন না, আমিও প্রথম প্রথম বিশ্বাস করিনি। তবে কিছু কিছু ঘটনা আমি শুনেছি, যে এইখান থেকে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, মানুষেরা জিন লালন পালন করে, নিজের সুবিধা মতো জিনকে চালনা করে। আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যেখানে জিনকে চালনা করা হয়, প্রেত চালনা করা হয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না, এটা সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করছে। আমি কখনোই বলবো না ঘটনা আপনাদেরকে বিশ্বাস করতেই হবে। তবে আমি সবাইকেই বলবো ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে সবচেয়ে ভালো। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ঘটনাটি কেমন লাগলো। চলে যাব আমরা দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনাটি লিখে পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আমাদের অজানা সত্য পরিবারের একজন সদস্য। এই ঘটনাটি যখন আমি বাড়িতে বসে পড়ছিলাম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনাটি এর আগে কোথাও শোনানো হয়েছে কিনা। তো তিনি বলেছিলেন যে না, এই ঘটনা এর আগে কোথাও শোনানো হয়নি। তো তার কথা অনুযায়ী আমি ঘটনাটি আজকের এপিসোডে শোনাচ্ছি। তার নাম হলো মেহফুজ। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ছি। রাজর্ষিদা, আশা করছি তুমি ভালো আছো। আমার নাম মেহফুজ। আমি বাংলাদেশ সিলেট থেকে বলছি। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। ঘটনাটি লন্ডনের ঘটনা। রাত তখন 2টো। টম এবং ডেভ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বেশ কয়েকটা হোটেলে ওঠার চেষ্টা করেছিল, তবে মেলেনি জায়গা। শহরের সরু রাস্তায় ওদের পায়ের প্রতিধ্বনি ছাড়া এই মুহূর্তে কোনো শব্দ নেই। উফ, কি কুয়াশা রে বাবা! বিড়বিড় করে অসন্তোষ প্রকাশ করল ডেভ। এই জন্যেই এই শহরটাকে দু চোখে দেখতে ইচ্ছে করে না, যখন তখন কুয়াশা পড়ে। গত 1 ঘন্টায় কুয়াশা আরও ঘন হয়েছে। গাঢ় চাদর ভেদ করে হোটেলের নিয়ন সাইনও প্রায় পড়া যাচ্ছে না। রাস্তায় ট্রাফিক বাতিও গ্রাস করেছে প্রবল কুয়াশা। কিছুই চেনা যাচ্ছে না চারিদিকে। দেখ ভাই, শুয়ে পড়ার একটা জায়গা আমার চাই। ঘুমিয়ে উঠল টম, কিন্তু ঘুমানোর মতো কোনো জায়গা চোখে পড়ছে না। ওরা পিকাডিলি সার্কাস থেকে হেঁটে গ্রিন পার্কে এলো। তারপর উত্তরের অক্সফোর্ড স্ট্রিটে পা বাড়ালো। সেখানে যাওয়ার পর তারা একটা গলিতে ঢুকে পড়ল। এই গলির 2 পাশে বড় বড় 4 তলা জরাজীর্ণ কয়েকটি ভবন। হঠাৎ সাইনবোর্ডটি চোখে পড়ল। একটি ভবনের সামনের লোহার কালো গেটে ঝুলছে সাইনবোর্ড। লেখা রয়েছে বিক্রি হবে। দেখে মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না, মন্তব্য করল টম। একটা কাজ করি, আজকের রাতটা এই বাড়িতেই কাটিয়ে দিই। ঘুমানোর মতো জায়গা পেলেই হলো, বলে উঠল ডেভ। লোহার গেটের মাথায় উঁচু উঁচু লম্বা ধারালো শিক। 2 বন্ধু সাবধানে উঠে পড়ল গেটে। লোহার ক্রসবারে পা রেখে সতর্কতার সঙ্গে ডিঙালো শিক। গেট পার হয়ে টিপে টিপে ভবনটির দিকে এগোল ওরা। একটা জানলায় আলো জ্বলছে, তবে ভেতরে কেউ নেই। বুঝলি তো, যা ভেবেছি, ফিসফিস করল টম। তখন ডেভ বলে উঠল, হ্যাঁ, কিন্তু ভেতরে ঢুকবো কি করে? পকেট হাতড়ে সুইচ আর্মি নাইফ বের করল টম। ছুরির ডগা জানালার পিতলের লকে ঢুকিয়ে মোচড় দিল। তারপর ধাক্কা দিতেই খুলে গেল জানালা। ডেভের দিকে ফিরে সন্তুষ্টির হাসি উপহার দিল টম। 2 তরুণ জানলা টপকে ঢুকে পড়ল ভেতরে। এখানে ঘুমানো যাবে না, চারপাশে চোখ বোলালো ডেভ।
ঘর ভর্তি পেরেক আর হাজিবাজি যন্ত্রপাতি, এত কিছু পরিষ্কার করতে পারবো না। ঠিক আছে, অন্য ঘরগুলো উকি দেওয়া যাক, পরামর্শ দিল টম। পুরনো বাড়িটার হলওয়েতে ঢুকল ওরা। নড়বড়ের সিঁড়ি, উঠে গেছে দোতলায়। টম সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে লাগলো। পেছন পেছন উঠছে ডেভ। দোতলায় চলে এলো দুজনে, কিন্তু এই দিকের সবকটি ঘরে তালা দেওয়া। এরপরে তারা 3 তলায় উঠে এলো। সেখানেও দেখলো একই অবস্থা। একটিও ঘর খোলা নেই, প্রতিটি দরজা তালাবদ্ধ। আর একটা তালা বাকি আছে মনে হচ্ছে, সিঁড়ির দিকে তাকিয়ে বলল টম। তাই? আচ্ছা চল তো দেখি, বলল ডেভ। বাড়ির সর্বশেষ সিঁড়ির ধাপ বইল ওরা। ডেভের পা আর চলছে না, ঘুম আর ক্লান্তিতে ভেঙে আসছে শরীর। টপ ল্যান্ডিংয়ে একটি মাত্র দরজা, চারপাশে ঢালু হয়ে আছে ছাদ। ডোর নবে মোচড় দিল টম। স্বস্তি দিয়ে খুলে গেল কবাট। ছোট ঘরটিতে ঢুকে পড়ল 2 বন্ধু। একজোড়া খাট এবং একটি ড্রেসার দেখতে পেল। ঘরে একটা মাত্র জানালা, রাস্তার দিকে। মন্দ নয় বুঝলি, বলল টম। ঘরের এক কোণে একটি স্ট্যান্ডে মোমবাতি রয়েছে, ওটা জ্বালালো টম। ডেভ পুরনো খাটে ধপাস করে শুয়ে পড়ল। এমন সময় ওদের নিচের সিঁড়িতে খুব জোরে একটা শব্দ হলো। লাফিয়ে উঠল ডেভ। এই কিসের শব্দ এটা? পা টিপে টিপে হলওয়েতে চলে এলো টম। দাঁড়িয়ে থাকলো এক মুহূর্ত, তারপর ফিরল ঘরে। টম বলে উঠল, ওই আমরা যে জানালা দিয়ে ঢুকেছি বিল্ডিংয়ে, সম্ভবত ওটাই বাতাসের চাপে বন্ধ হয়ে গেছে। ডেভ তখন বলে ওঠে, হ্যাঁ তা হতে পারে। ডেভ খাটের কিনারে পা ঝুলিয়ে বসল এবং বলে উঠল, জায়গাটা না আমার ভালো লাগছে না, কেমন যেন গা ছমছমে। আরে রাখ তো, ঘুমানোর জায়গা পাওয়া গেছে, এটাই ঢের, বলে উঠল টম। ওরা 2 জন বিছানায় শুয়ে পড়ল। একটা সিগারেট ধরালো টম, ফু দিয়ে নেভালো মোমবাতি। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদ থেকে ভেসে এলো একটা খলখল হাসির শব্দ। এই তুই হাসছিস নাকি রে টম? জিজ্ঞাসা করলো ডেভ। সে উঠে বসেছে বিছানায়। টম অস্বস্তি নিয়ে জবাব দিল, না তো, ছাদ থেকে শব্দটা এসেছে মনে হলো। এখানে থাকাটা বোধহয় ঠিক হবে না, কি বলিস? জানতে চাইল ডেভ। পাশ ফিরে শুয়ে টম বলে উঠল, কিন্তু এত রাতে কোথায় যাবি? কিছুক্ষণ চুপচাপ থাকলো 2 বন্ধু। আমার কেন জানি মনে হচ্ছে বাড়িটা ভুতুড়ে। অন্ধকারে ভেসে এলো ডেভের কণ্ঠ। তুই চুপ করে ঘুমাতো, বাদ দে সব। টমের কথা শুনে চুপ হয়ে গেল ডেভ। হঠাৎ আরেকটা শব্দ ভেঙে দিল রাতের নিস্তব্ধতা। সিঁড়িতে পায়ের আওয়াজ, মনে হচ্ছে দ্রুত কেউ ওপরে উঠে আসছে, তবে হেঁটে নয়, ঘুরিয়ে ঘুরিয়ে যেন কেউ সিঁড়ির ধাপ বইছে। ডেভ বলে উঠল, না এখানে আমি আর থাকবো না, এখানে আমি আর থাকবো না, এই জায়গাটা ঠিক নয়। এই মুহূর্তেই টম বলে উঠল, চ বেরিয়ে পড়ি, এখানে থাকাটা ঠিক হবে না। বিছানা থেকে এক লাফ দিয়ে নামলো টম। মোমবাতি জ্বালালো সে। ঠিক তখনই নিচতলার দরজায় কেউ ধাক্কাতে শুরু করলো। ওই দরজা তারা বন্ধ রেখে এসেছিল। একই সঙ্গে খলখলে ভৌতিক হাসিটা ভেসে এলো আবার। তবে এবার হাসিটা আসছে হলঘর থেকে। বাইরে যেতেই ভয় লাগছে,
বলে উঠল ডেভ। মুখ শুকিয়ে গেছে তার। টম সেই মুহূর্তে বলে উঠল, বাইরে না যাওয়াটাই ভালো। দরজার সামনে হেঁটে গেল ওরা। লোহার ছিটকিনিটা টেনে দিল। এবার বাইরে যেই থাকুক, আর ঢুকতে পারবে না। নিজের বিছানায় ফিরে এলো টম। ডেভের চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। ডেভ খুব ভয় পেয়েছে, ওর বুক ধরফর করছে। তবুও ডেভকে সাহস দিয়ে বলল, শোন, আমাদের কোনো ক্ষতি হবে না। এমন সময় দরজায় কে যেন নখ দিয়ে আঁচড়াতে শুরু করেছে। ঝট করে সেদিকে চোখ গেল দুই বন্ধুর। মোচড় খাচ্ছে দরজার নব। কেউ যেন খোলার চেষ্টা করছে। না 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 না, এটা হতে পারে না। বিছানায় বসে কাঁপতে লাগলো ডেভ। মুখ থেকে রক্ত সরে গিয়ে মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেল। ছিটকিনি বন্ধ, খুলতে পারবে না। নিজেকে যেন ভরসা জোগাতেই আপন মনে কথাটা বলল টম। তখন যেন নিজে নিজেই দরজার ফ্রেম থেকে খুলে গেল ছিটকিনি। দুই তগুণ ভয় বিস্ফোরিত চোখে দেখল খুব ধীরে ধীরে খুলে যাচ্ছে কবাট। কয়েক ইঞ্চি ফাঁক হওয়ার পরে আর খুলল না। মৃত্যুর নৈশব্দ নেমে এলো ঘরে। তারপর সেই রক্তহীন করা বিকট খলখলে গলার হাসি ছড়িয়ে পড়ল ঘরে। দরজার ফাঁক দিয়ে ঢুকতে লাগলো আকৃতিবিহীন সবুজ তুলতুলে একটি বস্তু। গলে গলে পড়ছে ঘরে। ডেভ তার খাটের শেষ মাথায় গিয়ে পিঠ ঠেকিয়েছে। টম লাফ দিয়ে বিছানা থেকে নামল। সে ঘরের এক কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগল। দরজার ফাঁক দিয়ে গলে পড়া জিনিসটা সবুজ জেলির মতো। বিকট গন্ধ তাতে। ওদের দম প্রায় বন্ধ করে দিল সেই গন্ধ। তারপর হঠাৎ করে সবুজ জেলির মাঝ দিয়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর মুখ। মুখটার চারপাশে ছুরির অসংখ্য ক্ষত চিহ্ন। মুখটা খলখলে গলায় হেসে উঠল। তারপর যেভাবে উদয় হয়েছিল তেমনভাবেই আকস্মিকভাবে ঘন সবুজ জেলির মধ্যে অদৃশ্য হয়ে গেল সেই মুখ। খাটে বসা ডেভের গলা দিয়ে ঘর ঘর শব্দ বেরোচ্ছে। সে চিৎকার করার চেষ্টা করছে, তবে পারছে না। সেই সবুজ জাতীয় পদার্থটি বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে এলো ওর দিকে। যেন ভয়ার্থ ডেভকে তার পছন্দ হয়েছে। দেওয়ালে ঘেঁষে দাঁড়ানো টম বুঝতে পারল পালানোর এটাই সুযোগ। সে দেওয়াল ঘেঁষতে ঘেঁষতে ধীর গতিতে এগোলো দরজার দিকে। তারপর দিল এক ছুট। সেই সবুজ জাতীয় পদার্থটির পাশ থেকে কাটানোর সময় ঠান্ডা পিচ্ছিল জাতীয় কি যেন লেগে গেল ওর হাতে। ঘুরে তাকালো টম এবং দেখতে পেল ডেভ ওর দিকে তাকিয়ে রয়েছে। তার চাহনিতে রয়েছে মৃত্যু ভয়। আরো জোরে ছুটল টম। ঝড়ের বেগে নেমে এলো নিচতলায়। যে জানালা দিয়ে ও বাড়িতে ঢুকেছিল ওটা এখনো খোলা। লাফ মেরে জানালা দিয়ে নেমে হাঁচড়ে পাচড়ে ছুটল লোহার শিক বসানো গেটের দিকে। সে পাগলের মতো গেটটাকে পার করল। রাস্তায় এসে তাকালো বাড়ির চিলেকোঠা ঘরের দিকে। কিছুই দেখতে পেল না। তবে হঠাৎ করে সেই ভয়ঙ্কর হাসি ওর আত্মা কাঁপিয়ে দিল। পড়িমড়ি করে ছুটল টম। কুয়াশা ঘেরা রাস্তায় জান বাজি রেখে দৌড়াচ্ছে। কি করবে বুঝতে পারছে না। এক মুহূর্তের জন্য থামল না সে। শুনতে পেল ডেভের মরণ আর্তনাদ। সে এই শব্দ শুনে আবার ছুটতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে চলে এলো সেন্ট জেমস পার্কে। কিন্তু সে তখনও থামেনি। সে ছুটতেই লাগলো। লন্ডন 21শে জুন। আজ সকালে পুলিশ 18 বছর বয়সী ডেভ মুরের লাশ 50 বার্কলি স্কোয়ারের বাড়ির গেটে শিকবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে। 4 তলা বাড়ির জানালা খোলা ছিল। হোমিসাইড ডিটেকটিভদের ধারণা তরুণ আমেরিকানকে চিলেকোঠার ঘর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তার সঙ্গী 18 বছরের টম ডডকে জেরা করার জন্য পুলিশ খুঁজছিল। এটা আত্মহত্যার কেস নয় বলে গোয়েন্দাদের ধারণা, কারণ ডেভের শরীরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে।
50 বার্কলি স্কোয়ারের বাড়িটি যদিও ভূতের বাড়ি হিসেবে জানে স্থানীয় লোকজন, তবে হোমিসাইড স্কোয়াড সাংবাদিকদের বলেছে স্কটল্যান্ড ইয়ার্ড ভূতে বিশ্বাস করে না। এই ঘটনাটি যখন আমি বাড়িতে বসে পড়ছিলাম, আমার এটিকে সম্পূর্ণ একটি গল্প বলে মনে হয়েছিল। তবে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি বলেছেন এই ঘটনাটি এর আগে কোথাও শোনানো হয়নি, সেই কারণে আমি ঘটনাটি শোনালাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে এই ঘটনা বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এরকম ধরনের একটি গল্প বা ঘটনা যাই বলেন না কেন, আমাদের অজানা সত্যে প্রথমবার শোনানো হলো। ঘটনাটি অনেকটা বড় একটি ঘটনা ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। চলে যাব আজকের এপিসোডের তৃতীয় ঘটনায়। শুরু হচ্ছে তৃতীয় ঘটনা। এই ঘটনাটি পুরীর হন্টেড হোটেলে ঘটে যাওয়া একটি ভয়ের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি আমাকে জানাননি, তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো। আমি তোমার চ্যানেলের একজন পুরনো শ্রোতা। আমার বাড়ি বসিরহাটে। অনেকদিন ধরেই তোমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছি, তবে কখনো ঘটনা পাঠানোর সাহস হয়ে ওঠেনি। আজ সাহস করে লিখলাম ঘটনাটা। আশা করছি তোমার ভালো লাগবে। ঘটনাটা ঘটেছে আমার এবং আমার হাজব্যান্ডের সঙ্গে। এই ঘটনাটি শুনে অনেকেই বলবে যে মিথ্যে কথা বলছি আমি, তবে এটা আমার নিজের চোখে দেখা এবং আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি অভিজ্ঞতা। যদি কোনো ভুল হয় একটু সংশোধন করে ঘটনাটিকে ঠিক করে নিও। ঘটনাটি ঘটেছে পুরীর একটি হন্টেড হোটেলে, যেখানে আমি এবং আমার হাজব্যান্ড হানিমুন করতে গেছিলাম। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। আমার বিয়ে হয়েছিল 2009 সালে। আমার হাজব্যান্ড একজন বিজনেসম্যান। সব কিছু ঠিকভাবেই হয়েছিল। তারপর চলে এলো হানিমুন। আমি এবং আমার হাজব্যান্ড ঠিক করি পুরী যাব। সত্যি বলতে গেলে আমার সমুদ্র ভীষণ ভালো লাগে, তো সেই কথা মতো আমরা আগে থেকে টিকিট বুকিং করে রেডি ছিলাম পুরী যাওয়ার জন্য। সমস্যা ছিল একটাই, তখন ছিল গরমকাল। তো যাই হোক, এরপর কয়েকদিন কেটে গেল। আমাদের ট্রেনে চাপার দিনটা কাছে চলে আসে। এরপর আমরা ট্রেনে চেপে পুরী পৌঁছে যাই। হোটেলের চেকিং ভোরবেলা থেকেই শুরু হয়ে যায়। আমরা রাত্রিবেলায় ট্রেনে উঠেছিলাম এবং পৌঁছেছি ভোর 6টার সময়। এরপর আমরা বিচ থেকে একটু ভেতরের দিকে একটি হোটেল ভাড়া নিয়ে নিই। হোটেলটা মোটামুটি ভালোই ছিল। রুমে ঢুকে ডান হাতে বাথরুম আর বাঁ হাতে বেড, আর সোজাসুজি ব্যালকনি, যেখান থেকে রাস্তা দেখা যেত আর সমুদ্রের আওয়াজ পাওয়া যেত। সেদিন সকালে আমরা ঘোরাঘুরি করি, জগন্নাথ দেবের মন্দির দর্শন করে পুরীর বিচে একটু সময় কাটিয়ে ঘরে ফিরে আসি। এখানে বলে রাখি, আমরা খাবার দাবার বাইরে খেয়েছিলাম, তাই ঘরে এসে আমরা জামা কাপড় ছেড়ে শুয়ে পড়ি। এই সময় আমি বাথরুমে যাই ফ্রেশ হওয়ার জন্য। এমন সময় বাথরুমে ঢুকে আমি হঠাৎ একটা কাঁচা কাঁচা গন্ধ পাই। কি বাজে সেই গন্ধ! বাথরুমে টেকা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো জন্তু বাথরুমে অনেক দিন ধরে মরে পড়ে রয়েছে। আমি ভারী অবাক হই। কই, সকালে তো কোনো গন্ধ পাওয়া যাচ্ছিল না, হঠাৎ রাতের বেলায় এরকম গন্ধ।
আমি বাথরুমের চারপাশটা খুঁজে দেখি, তবে কিছুই খুঁজে পাই না। তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? আমি আমার বরকে ডাকি। তিনি এসে আমাকে প্রশ্ন করেন যে কি হয়েছে। আমি তখন ঘটনাটি বললে তিনি বাথরুমে আসেন। তবে তার কথা শুনে আমি হতবাক হয়ে যাই। তিনি বলছেন, কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি এইদিকে বেশি ধ্যান না দিয়ে কষ্ট করে বাথরুমে স্নান করে নিই। এরপর রাত্রিবেলায় খাটে শুয়ে পড়ি। যখন রাত ওই 1টা কি 1:30 বাজে, আমি হঠাৎ বাথরুমের ভেতর থেকে এমন কিছু শব্দ শুনতে পাই যেন আমার মনে হলো বাথরুমে কেউ যেন রয়েছে। আমার কেমন যেন ভয় হতে থাকে। এমন সময় আবার সেই গন্ধ আমার নাকে আসতে থাকে। আমি বুঝতে পারি না যে এমনটা হওয়ার কারণ কি। আমি রাত্রিবেলায় কষ্ট করে ঘুমানোর চেষ্টা করি, তবে ঘুম আর আসে না। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আমি রাতের বেলায় ঘুমাতে পারিনি, যার কারণে আমি সকালে 10টা অবধি ঘুমিয়েছি। কেন জানি না, সেই দিন আমি কিছু না করেই খুব টায়ার্ড ছিলাম। প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরেছিল, আর পায়ের দাপনাগুলোতে প্রচণ্ড ব্যথা ছিল। সেই দিনটা আমি হোটেলেই কাটিয়ে দিয়েছি। তবে বিকেলের দিকটায় কষ্ট করে হলেও বরের সঙ্গে ঘুরেছি। এরপর আবার রাত হয়। আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে ঘরে ফিরি। তবে সেই দিন রাতের বেলায় আমি কোনো গন্ধ পাইনি। তবে এই রাতেই ঘটে আমার সঙ্গে এক ভয়ানক ঘটনা। রাত যখন আবার সেই 1টা কি 2টো মতো বাজে, হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আমি সাধারণভাবেই বাথরুমে যাই একটু চোখে মুখে জল দিতে। এইবার এখানে বলে রাখি, বাথরুমের যেই কোমোড, সেই কোমোডের ঠিক অপোজিটে হচ্ছে বেসিন, এবং তার সামনেই হচ্ছে কাচ। আমি চোখে জল দিয়ে সামনের আয়নার দিকে তাকিয়ে যেটা দেখতে পাই, সেটা দেখে আমার শরীর ছেড়ে দেয়। আমি আয়নায় দেখি কোমোডের পাশে একটা রক্তমাখা মেয়ের দেহ পড়ে রয়েছে। তার মুখ দিয়ে এবং মাথা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। তার চোখে কোনো মনি নেই, দাঁতগুলো কালো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এমন সময় আমি দেখি তার মুখে রয়েছে এক পৈশাচিক হাসি। কি বিভৎস সেই দৃশ্য! আমি পেছন দিকে ঘুরে দেখলে কাউকে দেখতে পাই না। তবে আবার যখন আয়নায় তাকাই, আমি সেই মেয়েটাকে দেখতে পাই। এমন সময় আমি কাঁপতে কাঁপতে বাথরুমেই পড়ে যাই। এরপর আমার হাজব্যান্ড আমাকে ওখান থেকে উদ্ধার করেন। তারপর তিনি ডাক্তার ডেকে আনেন। আমার জ্ঞান ফিরলে আমি আমার হাজব্যান্ডকে সমস্ত ঘটনা খুলে বলি। আমার বর আমাকে বিশ্বাস করে এবং সেই দিনই হোটেলটাকে আমরা ছেড়ে দিই। কি কারণ, কি বৃত্তান্ত কিছু আর জানা হয়ে ওঠেনি। তবে ওই দিন আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমি কি দেখেছি সেটা আমিই জানি। দাদা, আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শ্রোতা বন্ধুদের সঙ্গে ঘটনাটি শেয়ার করো। আশা করছি সবার এই ঘটনাটি ভালো লাগবে। এইভাবেই আরও ভালো ভালো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে থাকো এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাও। ভালো থেকো রাজর্ষি। আপনারা একবার ভেবে দেখুন কতটা অদ্ভুত ঘটনাটি। আপনি বাথরুমে রয়েছেন এবং বাথরুমের বেসিনের সামনে থাকা কাচে আপনি দেখতে পাচ্ছেন আপনার পেছনে কেউ যেন বসে রয়েছে এবং তার চোখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তবে যেই মুহূর্তে আপনি পেছনে ঘুরছেন, আপনি কাউকে দেখতে পারছেন না।
এক কথায় আয়নায় সেই মেয়েটির প্রতিচ্ছবি ফুটে উঠছে, যেই মেয়েটির লাশ সেই বাথরুমে পড়ে রয়েছে। এই আয়নার সঙ্গে সেই ঘটনাটির কোনো কি সূত্র রয়েছে, নাকি সেই আয়নার মধ্যেই সেই মেয়েটিকে দেখতে পাওয়া যায়? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে আপনারা মতামত জানাবেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের লেগেছে। এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের চতুর্থ ঘটনায়, অর্থাৎ অন্তিম ঘটনায়। তার আগে যারা এখনো পর্যন্ত এপিসোডটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলো না। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন রক্তিম বিশ্বাস। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি রক্তিম বিশ্বাস, তোমার একজন অন্ধ ভক্ত। অনেকদিন ধরেই অজানা সত্য শুনি এবং তোমার ফ্যান হয়ে গেছি। আজ একটা ঘটনা তোমাকে লিখছি, আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শুনিও। ঘটনাটা ঘটেছে আমার দূর সম্পর্কের কাকিমার সঙ্গে। যেমনভাবে আমাকে ঘটনাটি তিনি বলেছিলেন আমি সেইভাবেই ঘটনা শোনাচ্ছি। আমার কাকিমণিরা থাকে তাহেরপুরে। কাকিমণির বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 12 বছর আগে। তিনি সেই বাড়ির ছোট বউ ছিলেন। কাকিমণির যিনি শাশুড়ি ছিলেন, অর্থাৎ কাকিমণির বরের মা, কাকিমণিকে কেন জানি সহ্য করতে পারতেন না। সব সময় ঝামেলা করতেন। সামান্য সামান্য জিনিস নিয়ে কাকিমাকে খুবই অপমান করতেন। আমার কাকিমণি একবার সেই বাড়ি ছেড়ে চলে এসেছিল, তবে তার বর তাকে আবার ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনার ঠিক কয়েকদিন বাদ কাকিমার শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর প্রচণ্ড খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। কয়েকদিন হাসপাতালে থাকার পর একদিন দেখা যায় তার শাশুড়ি হঠাৎ ছটফট করছে হাসপাতালের বেডে। ডাক্তাররা অনেক চেষ্টা করেন, তবে শেষমেশ তিনি মারা যান। শাশুড়ি মারা যাওয়াতে কাকিমণি প্রচণ্ড কষ্ট পান এবং বাড়ির সবাই কষ্টে ভেঙে পড়েন। এরপর অনেক দিন কেটে যায়, শ্রাদ্ধের কাজ শুরু হয়। স্বাভাবিকভাবেই বাড়িতে অনেক লোকজন আসেন। আমার কাকিমণিকে এদিক ওদিক দৌড়াতে হচ্ছিল, রান্নাবান্না, বাসন মাজা, এক কথায় তিনি খুবই ব্যস্ত ছিলেন। এই কাজ করতে করতে যখন সন্ধেবেলায় কাকি কলপাড়ে গেছিলেন, সেখানে বসে বাসন মাজতে মাজতে হঠাৎ কেন জানি তার মনে হয় তার আশেপাশে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। কাকিমণি তার মনের ভুল ভেবে নিজের কাজ করতে থাকেন। এমন সময় কাকিমণি কেমন যেন একটা শব্দ পান। সেই শব্দটা কাকিমণিও ঠিকভাবে বলতে পারেনি, তবে শব্দটা এমনই একটা শব্দ যেটা ব্যাখ্যা করা যায় না। এখানে বলে রাখি, সেই কলপাড়ের সামনে একটা পুরনো বাথরুম ছিল, যেটা প্রায় অর্ধেক ভাঙা। কাকিমণি ভালো করে লক্ষ্য করে দেখলে দেখতে পান কেউ যেন বাথরুমে দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে বুঝতে না পেরে কাকিমণি একটু ভয় পান আর প্রশ্ন করতে থাকেন, কে ওখানে? এমন সময় সেই অবয়ব বলে ওঠে, আমার ছেলেকে সুস্থ রাখবি। দাদা, একবার ভেবে দেখো, ভাঙা অন্ধকার বাথরুমে দরজার আড়াল থেকে একজন দাঁড়িয়ে বলছে, আমার ছেলেকে দেখে রাখিস। কেমন অনুভূতি হবে? কাকিমণি বুঝতে পারেন যে সেটা তার শাশুড়ি। তিনি এক দৌড়ে সেখান থেকে পালিয়ে ঘরে চলে যান আর কান্না শুরু করে দেন। সবাই যখন জিজ্ঞেস করেন যে কি হয়েছে,
সেই সময় কাকিমণি বলে ওঠে, আমি শাশুড়ি মাকে দেখতে পেয়েছি। তবে কেউ কাকিমার কথা বিশ্বাস করে না। সবাই বলে কাকিমা হয়তো এখনও শাশুড়ি মায়ের মায়া কাটাতে পারেনি। এরপর যখন বাড়িতে শ্রাদ্ধ শান্তি হয়, তিনি পুরোহিতকে সমস্ত ঘটনা বলেছিলেন। পুরোহিত বলেছিলেন, তুমি এবার এই ঘটনাটিকে ভুলে যাও, আর মনে রাখতে হবে না। দাদা, এটাই ছিল আমার কাকিমণির সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আশা করছি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অজানা সত্য চ্যানেলে শোনাতে একদমই ভুলো না। আজকের মতো বিদায় নিলাম। মানে সত্যি কতটা ভয়ের একটা বিষয়। মানে আপনি একটা কলপারে বসে রয়েছেন এবং আপনার সামনে থাকা একটি বাথরুমের দরজার আড়ালে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কিছু একটা বলছে। আপনি এটা জানেন যে সেই ব্যক্তি আর বেঁচে নেই। আপনার কেমন অনুভূতি হবে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশ ভয়ের একটি ঘটনা আমরা শুনে নিলাম। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের পছন্দ হয়েছে। আশা করছি আজকের এপিসোডের 4টে ঘটনাই আপনাদের পছন্দ হয়েছে। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন টেরাডক্স গেমিং, আমাদের সঙ্গে রয়েছেন ড্রিম অফ ওম, স্বপ্না বজাল, বিকাশ ব্লগ, কমেন্ট করেছেন সোমনাথ দাস, অনুভব মাহাতো, আমাদের সঙ্গে রয়েছেন বন্দনা দাস, কমেন্ট করেছেন নন্দিনী দে, মালাবিকা দে, কমেন্ট করেছেন শোভন অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন ফতিমা মোহাম্মদ, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, আমাদের সঙ্গে রয়েছেন লাইফ ইজ লাইভ 808, কমেন্ট করেছেন এনকে শর্ট, আমাদের সঙ্গে রয়েছেন ইয়াসমিন এখতিয়ার, অমিত ভট্টাচার্য, ভিদাস এফএফ, দ্য ব্ল্যাক টাইটেন, কমেন্ট করেছেন ড্রিম অফ ওম, আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ, কমেন্ট করেছেন জয়ন্ত বণিক, আমাদের সঙ্গে রয়েছেন একে, কমেন্ট করেছেন সৌমদীপ সরকার। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভয়ের এপিসোড আসতেই থাকে। এবং আজকের অ্যানাউন্সমেন্টটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার 161 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।